নদিয়া জেলার বিখ্যাত একটি স্থান শিবনিবাস। শিবনিবাসে গেলে এখনও লোকের মুখে মুখে শোনা যায় সেই ছড়াটা, শিবনিবাসী তুল্যকাশী, ধন্য নদী কঙ্কনা, উপরে বাজে দেবঘড়ি তার, নিচেই বাজে ঠনঠনা। কিন্তু হাই, আজ আর শিবনিবাসের সেই খ্যাতি নেই। শিবনিবাস আজ ম্রিয়মাণ। একদিকে যে শিবনিবাস গমগম করত, লোকজনে পরিপূর্ণ থাকতো সর্বদা, উৎসবে পূজা পার্বণে মুখরিত থাকতো চারিদিক, সেই শিবনিবাস এখন নির্জন গ্রাম মাত্র। এই কথাটি কদিন আগেও সত্য ছিল, কারণ আগে রাজার সময় যে ব্যাপারটা ছিল মাঝখানে সেটি ছিল না, কিন্তু এখন ইন্টারনেটের যুগে সেটি ঘুচে গেছে। আজ শিবনিবাসের ইতিহাস বলবো, শুরু করি। কঙ্কনা আজ বুঝে এসেছে, চাষ হচ্ছে তার বুকে, চূর্ণির বুকে পড়েছে চড়া, যে বিশাল বিশাল দেওদার গাছগুলো শোভাবর্ধন করত শিবনিবাসের, সেসব উধাও হয়ে আমবাগান হয়েছে আশেপাশে। রাজবাড়ির চিহ্ন মাত্র নেই, ইট কাঠ খুলে নিয়ে গেছে, কে কবে খোঁজ রাখেনি কেউই। রাজপরিজন আত্মীয় স্বজন কে যে কোথায় চলে গেছেন সেসব খবর জানে না কেউই। হাতি নেই, রাজা নেই, রানী নেই, মন্ত্রী নেই, দাঁড়ি নেই, দাস দাসী কর্মচারী কেউ নেই। নেই কোনো ঝলমলে আলো বা সুগন্ধি কুসুম উদ্যান, জৌলুস নেই, শ্রী নেই, নেই কোনো অতীত দিনের ধ্বংসস্তূপও। আছে শুধু একরাশ হাহাকার বুকে নিয়ে সেদিনকার রামসীতা আর 2 শিব মন্দির। হয়তো এরাও থাকতো না যদি না বিড়ালারা এসে সংস্কার করত এই রামসীতা মন্দিরের। মাত্র 250 বছরের মধ্যে কিভাবে বিলুপ্ত হয়ে যেতে পারে কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় রাজধানী, কেউ কি স্বপ্নেও ভেবেছিল? অথচ একদিন কি প্রবল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়েই গড়ে উঠেছিল এই দ্বিতীয় রাজধানী। লোকের মুখে মুখে এখনও ফেরে শিবনিবাসের রাজধানী প্রতিষ্ঠাতার সেই মজার কাহিনী। মহারাজা কৃষ্ণচন্দ্র এসেছেন কুখ্যাত ডাকাত নসরত খাঁকে সাহিস্তা করতে। চূর্ণী নদীর তীরে শিবির স্থাপন করেছেন তিনি, ধরা পড়েছেন নসরত, শাস্তিও দিয়েছেন দস্যুকে। কৃষ্ণনগরে ফিরবেন মহারাজা, শিবির গোটানো হয়েছে, মহারাজা চূর্ণীর জলে মুখ ধুচ্ছেন। এমন সময় হঠাৎ নদীর জল থেকে লাফিয়ে উঠে আসে একটি রুই মাছ। কৃষ্ণচন্দ্রের সামনে এসেই পড়ল। চমকে উঠলেন মহারাজা, আশ্চর্য ব্যাপার। রাজা তাকালেন সঙ্গী কৃপাময়ের দিকে। মাছটা তাকে দিয়ে কৃপাময় বললেন, মহারাজা, রাজভোগ রাজবস্তু যেখানে নিজে থেকেই হাজির হয় সেখানে বাস করলে সুখী হওয়া যায়। কথাটা মনে লেগে গেল মহারাজের। বর্গী হাঙ্গামা চলছে দেশে, কখন তারা কৃষ্ণনগর আক্রমণ করে কে জানে। অতএব মনস্থির করে ফেললেন তিনি। দেওয়ান রঘুনন্দনের সঙ্গে পরামর্শ করে চূর্ণী নদীর তীরেই দ্বিতীয় রাজধানী স্থাপন করার সিদ্ধান্ত নিলেন। শুরু হয়ে গেল কাজ, গড়ে উঠল প্রসাদ, স্থাপিত হলো মন্দির। কঙ্কনের আকারে বেষ্টিত ওই স্থানের নামকরণ হলো শিবনিবাস। ধনে জনে পূর্ণ হয়ে উঠল দ্বিতীয় রাজধানী। মহাসমরে সম্পূর্ণ হলো অগ্নিহোত্র বাজপেয়ী যজ্ঞ। পণ্ডিতগণ তাকে উপাধি দিলেন অগ্নিহোত্রী বাজপেয়ী। উৎসব যাগযজ্ঞ ধনে মনে জমে উঠল শিবনিবাস। ছড়িয়ে পড়ল দেশের নানা প্রান্তে শিবনিবাসের নাম। কৃষ্ণচন্দ্রের পরে শিবচন্দ্রের আমলেও জমজমাট ছিল কাশীতুল্য শিবনিবাস। দেওয়াল দৌলতে নিত্য পূজায় শঙ্খ ঘণ্টার রোলে মুখরিত হতো শিবনিবাসের আকাশ বাতাস। ভৌম একাদশীর মেলায় লক্ষ লক্ষ লোকের ভিড়ে গমগম করত শিবনিবাস প্রায় 1 মাস ধরে। দশহরা, রথযাত্রা, রামনবমী, শিবরাত্রি মেলাতেও হতো হাজার হাজার নরনারীর ভিড়। হাই, সেসব কি আনন্দময় গৌরবের দিনই না ছিল। শিবনিবাসের বুড়ো শিব, ছোট শিব মন্দির এখনও পূজা হয়, রামসীতার নিত্য পূজা হয়, মেলাও বসে, কিন্তু সেই জৌলুস আর নেই, নেই সেই রাজকীয় মহিমা। মেলা প্রাঙ্গণ হয়েছে সংকীর্ণ, লোক সমাগমও কমেছে। মন্দির সংলগ্ন জায়গাটুকু ছাড়া বাকি সবই চলে গেছে অন্যদের দখলে। হাই, শিবনিবাস আজ শুধু অতীতের স্মৃতি বুকে নিয়েই স্মৃয়মান। চূর্ণীর তীরে দীর্ঘশ্বাসে ভারী করে চলেছে রাতের বাতাস। এখন দেবঘড়ি আর বাজে না, কঙ্কনাও আর ছোটে না। শিবনিবাসকে কাশীর সাথে তুলনা দেওয়া নিতান্তই হাস্যকর ব্যাপার এখন। তবুও লোকের মুখে মুখে ফেরে নানা কথা, নানা গর্ভের কথা। স্মৃতি সত্যি বেদনাময়। শিবনিবাস এই নীরবে নিভৃতে কেঁদে ফেলে দীর্ঘশ্বাসের গভীরে। পূর্ব ভারতের সর্ববৃহৎ শিবলিঙ্গ আর মন্দির স্থাপত্যের অপূর্ব নিদর্শন বুকে নিয়ে আজ এক নতুনভাবে উজ্জীবিত হয়েছে। আমরা নদিয়া জেলার হারিয়ে যাওয়া ইতিহাসগুলো লোকশ্রুতি, লোককথার মাধ্যমে মানুষের কাছ থেকে সংগ্রহ করে গবেষণা করে চলেছি। আমাদের আগামী প্রজন্মের জন্য রেখে যাব, যাতে হারিয়ে না যায়। অনেক ইতিহাসই তো আছে যেগুলো লোকের মুখে, লোকের কথাতেই রয়ে গেছে, পুঁথিগত হয়নি। সেগুলোই আপনাদের সামনে তুলে ধরা, রেখে যাওয়া আগামী প্রজন্মের জন্য। আপনারা যদি সহায়তা করেন কোনো তথ্য দিয়ে বা কোনো স্থানের তথ্য জানতে চান, অবশ্যই আমাদেরকে বলবেন। আমরা সকলে মিলে এই গবেষণা চালিয়ে যাব আপনাদের সাহায্যে। ধন্যবাদ।